একজন শিশু ভূমিষ্ঠ হবার সাথে সাথে মানুষ হিসেবে তার সকল অধিকার প্রাপ্য, কিন্তু আমাদের চারপাশে আমরা কি দেখি? দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে তাকালেই দেখব অসংখ্য শিশু রাস্তায় বাস করছে। রাস্তায় তাদের ঘরবাড়ি, তাদের নিজেদের অভিভাবক তারা নিজেরাই। আজ আড়াল থেকে এই পর্বে আমরা পথ শিশুদের জীবনচিত্র তুলে ধরব আপনাদের সামনে। 2005-এর বিটসের জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 67,09,728 জন পথ শিশু রয়েছে। শুধু ঢাকায় রয়েছে প্রায় 24,900 জন। নিঃসন্দেহে এই সংখ্যা 2015-23-এ অনেক বেড়েছে। বিভিন্ন কারণে এই শিশুরা পথে নেমে আসে। যদিও প্রধান কারণ দারিদ্রতা, তবে দুর্ঘটনাতে বাবা মাকে হারিয়েও অনেকে রাস্তায় এসেছে। আবার অনেকে নিজের বাবা মা শিশুদেরকে রাস্তায় ফেলে গেছে। বিচিত্র মানুষ, বিচিত্র তার মনোজগৎ। যে শিশুকে পাবার জন্য 9 মাস মা কষ্ট করেন, সেই শিশুকেই আবার ফেলে যান রাস্তায়। কঠিন বাস্তবতা, কঠিন জীবনের মোকাবেলা করে এইসব শিশুগুলো অনেক ছোট বয়স থেকে। যে বয়সে তার খেলার কথা, সেই বয়সেই করতে হয় কাজ নিজের পেট পালনের জন্য। আমার নাম রেখা, আমার বয়স 14। আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়। আমার যখন 3 বছর তখন আমার বাবা মারা যায়। আমি নানির সাথে ঢাকায় আসি। ঢাকায় এসে আমরা আগারগাঁয়ে থাকি। সেখান থেকে আমার নানি বাসায় কাজ করতো। একদিন আমার নানি বাসায় কাজ করার পর সে আর ফিরে আসেনি আমার কাছে। তারপর আমি আস্তে আস্তে কাগজ টোকাই। কাগজ টোকানোর পর আমি ভাঙ্গারি টোকাতে শিখি। তারপর চকলেট বিক্রি করি। চকলেট বিক্রি করে আমার পেট আমি চালাই কোনো রকম, রুটি ভাত খেয়ে। তখন আমার 6-7 বছর ছিল। তারপর ওই টাকা দিয়ে আমি খেতাম। তারপর আস্তে আস্তে আমি যখন বড় হই তখন আমি রাস্তায় ঘুমাতাম। বাজে মানুষ আমাকে বাজে ইঙ্গিত করতো। আমি প্রতি রাত্রে ভালো মতো ঘুমাইতে পারতাম না। নাইট গার্ডরা এসে লাঠি পিটন দিয়ে উঠে দিত। আমি যখন আর একটু বড় হই তখন আমি তো আর রাস্তায় থাকতেই পারছিলাম না। তখন অনেক ধরনের সমস্যা হইতো। আমি নিজে খেতেও পারতাম না তখন। আর আমি তখন কাগজ টোকাইতেও পারতাম না। পথ শিশুদের মানসিক বিকাশ নিয়ে বলতে গেলে আমার একটা কথা খুব মনে পড়ছে। ছোট বয়সে আমি একবার দেখেছিলাম একটা ঘাসের মাঠের মধ্যে একটা বড় ইট ছিল। ইটটাকে সরিয়ে আমি দেখলাম ঘাসটা, সবুজ ঘাসটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তো এই পথ শিশুদের বিকাশটা আমার কাছে এরকম লাগে। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে সাধারণ জিনিসগুলো আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এবং তার পাশাপাশি স্নেহ, মমতা, ভালোবাসা, সেই জিনিসগুলো কোনোটাই কিন্তু পথ শিশুরা পাচ্ছে না। পথ শিশু যত সুন্দর লাগে শুনতে আমাদের কাছে, কিন্তু ওদের লাইফটা কিন্তু একটা ভয়াবহ একটা লাইফ। ওরা কখনো ভালোবাসা পাচ্ছে না। ভালোবাসা না পেলে ও তো ভালোবাসতে শিখবে না। ওকে কেউ যদি মায়া না করে, ওর মনে মায়া কোথা থেকে আসবে? এবং খুব স্বাভাবিকভাবেই ওর বেঁচে থাকার জন্য ওকে কী করতে হচ্ছে? যখন সে ফুলও বিক্রি করতে যাচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে, এটা কিন্তু কমই আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার পাশাপাশি ছোটোখাটো অপরাধ তাকে করতে হয় টিকে থাকার জন্য। দেখা যায় যে সে হয়তো চুরি করে, সে হয়তো এটা সেটা করে, যেটা ঠিক একেবারেই আমরা আইনের দৃষ্টিতে সঠিক বলি না। তো এইভাবেই তো তৈরি হয় ক্রমান্বয়ে অপরাধীদের মধ্যে বেড়ে ওঠা। পথ শিশুর সংখ্যা যত বাড়বে, মাদক এবং অপরাধ এর সংখ্যাও কিন্তু সেই হারে বাড়বে। পথ শিশুরা এমন একটা জীবনযাপন করে যে জীবনযাপনের মধ্যে তারা স্নেহ ভালোবাসা পায় না। তাদের বেঁচে থাকার জন্য বেশ কিছু অপরাধের মধ্যে জড়িয়ে পড়তে হয়। তাদের বড় একটা অংশ বিভিন্ন ধরনের নেশা অভ্যস্ত হয়ে পড়ে। তারা যখন বড় হয় তাদের অপরাধ করার প্রবণতাও বাড়ে, কারণ তাদের ক্যাপাসিটিও বাড়ে। আমরা যদি একটা স্বাভাবিক সুন্দর লাইফস্টাইলের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এদেরকে একটা ভালো ব্যবস্থা করে দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদেরকে ভালো ব্যবস্থা করে দেওয়া, তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এর ব্যবস্থা করা, স্নেহ ভালোবাসার ব্যবস্থা করা, যাতে করে তারা ভালো থাকে, একটা প্রজন্ম রক্ষা পায়। তাদের সংখ্যা কিন্তু কম নয়। তারা যদি দক্ষ জনশক্তিতে পরিণত হয়, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি যখন গ্রামে ছিলাম
তখন আমার 5 বয়সে আমার বাবা মারা যান। তারপর আমি আস্তে আস্তে বড় হই। বড় হতে হতে শেষে আমার মাও আরেকজনের সাথে চলে যান বিয়ে করে। তারপর আমি খালার বাসায় থাকি। খালার বাসায় থাকলে পরে কয়েকদিন পর খালাও আমাকে বাসা থেকে বাইর করে দেন। বাইর করে দিলে আমি একা একা ঢাকায় আসি। ঢাকায় আসলে পরে রাস্তায় থাকি, বাঙালি টোকাই, অন্যদের সাথে বাঙালি টোকাই, তারপর কাগজ টোকাই, যা বিক্রি করা যা পাই তাই আমরা খাই। রাত্রে কোনো শোয়ার জায়গা ছিল না, তারপর এক দোকানের নিচে ঘুমাইতাম। শীতকালে অনেক কষ্ট ছিল সেসব। তারপর ঘুমাইতাম, পর পুলিশে মারধর করে উঠা দিত পর তারপর আরেক জায়গাতে ঘুমাতাম, সেখানে আবার আরেকজনে মারধর করে উঠা দিত। আমার যখন 6 বছর ছিল তখন আমার বাবা মারা যায়। আমার চাচারা আমার আম্মুকে বের করে দিছে। আমার মা, আমার একটা ছোট ভাই ছিল, তাকে নিয়ে চলে এসেছে ঢাকায়। তারপরে আমরা ওই বেড়িবাঁধের ওই নিচে একটা জায়গায় ছিলাম, ওইখানে থাকতাম। আমার মা বাসায় কাজ করতো। ওই কাজ খুঁজতে একটা বাসায় কাজ পাইছে, সেইখানে কাজ নিছে। কাজ নেওয়ার পরে তারপরে ওইখানেই কাজ করতো। ওইখানে একটা নানি ছিল মতো আমার আম্মুর সাথে পরিচয় হয়েছে। তারপরে ওই নানির বাসায় আমি থাকতাম, আমার একটা ভাই ও থাকতো, আমরা 2 ভাই বোন থাকতাম। ওনার ঘর ছিল পলিথিন দিয়া বাঁধাই করা। বৃষ্টি আসলে ওই ঘরে থাকতে পারতাম না, আর ওই পলিথিন উড়ে যেত, ভিজা থাকতে হইতো এরকম। তারপরে আমার মা যখন বাসায় কাজ, আমার মারে বাসায় কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার মা আর ওই বাসায় কাজে যায় না। তারপরে রাজ্যকালী কাজ খুঁজছে, ওই কাজে গেছে। আমার মা গার্মেন্টসের ছাদ থেকে পড়ে যায়, এই হাত ভাঙছে, পা গিরা এগুলি ভাঙে গেছে। এর লেগা আমার আম্মুর হসপিটাল নেওয়া হয়েছে। আমার আম্মুর বাচ্চা নেই, তখন আমরা তো একা হয়ে গেছিলাম। আমি আর আমার বাইরে ছিলাম। আমার বাইরে আমার নানি কাজে দিয়ে দিচ্ছে, গ্রিলের কাজে দিয়ে দিছে। আমি তখন একা ছিলাম। তখন আমার মায়ে, আমি যে ভিক্ষা করতাম, মানুষের 2 টাকা 1 টাকা চাইতাম। তারপরে একটা আপা আমার দেখছে, আমি তার কাছ থেকে 2 টাকা চাইছিলাম। উনি আমার 2 টাকা না দিয়া বলছে যে তুমি কোথায় থাকো, আমি সব খুলে বলছি। তারপরে আপা আমাকে নিয়ে আসছে এই হোমে।
সময় 7 বছর, সে সময় আমার বাপ মারা যায়। তারপর আমার মা আমার গ্রাম থেকে ঢাকা নিয়ে এসে, নেওয়ার পরে আমার মা 4-5 দিন পরে আমার চেয়ে গেছে কই জানি। মাকে অনেক খুঁজছি, মায়ের পাই নাই। তারপরে অনেক পোলামের সাথে আড়তাম উঠতাম, খাইতাম, লোক ভাঙারি টুয়াইতাম। আমি রাস্তায় ঘুমাইতাম, রাস্তায় থাকতাম। আমার যখন 3 বছর তখন আমার মা মারা যান। তখন আমার মামি আমাকে নিয়ে যান তার বাসায়। তখন আমার অনেক অত্যাচার, তার রান্না বান্না করাতো, তারপর ঝাড়ু দেওয়া হতো। এসব অত্যাচার আমার ভাল লাগতো না, তাই আমি ঘর থেকে বের হয়ে আসি। তারপর রাস্তাঘাটে আমি থাকি। তারপর আমার মামি আবার আমাকে নিয়ে যান তার বাসায়। আবার সে অত্যাচার আমার শুরু হয়ে যায়। আমার মায়ের তারপর গালাগালি, সব অত্যাচার আমার সহ্য করতে হতো। আমি কিছুই বলতে পারতাম না। তখন একদিন আমার শরীর অসুস্থ পড়তো, তাই আমাকে ডাক্তারখানায় নিয়ে যেত না। তখন আমি আরও অসুস্থ হয়ে পড়তাম। আমি রাস্তায় থাকতাম। তখন আমার যা পারতাম তাই আমি একজন থেকে চেয়ে তারপর খেতাম। যখন আমার সামনে থেকে কেউ খাবার নিয়ে যেত তখন আমি তাদের থেকে চেয়ে খাইতাম। যখন আমার গোসল করার দরকার ছিল তখন আমি পারতাম না গোসল করতে, তখন আমি নোংরা গায়ে ছিলাম। আমি এসব সহ্য করতে পারতাম না। পথ শিশুর যে সমস্যা, এটা থাকবে এই কারণে, কারণ গ্রাম থেকে আপনি শহরে মানুষ যে আসছে সেটাকে আপনি বন্ধ করতে পারছেন না। তাদের মধ্যে কিন্তু পারিবারিকভাবে যে কোনো কারণে পরিবার ভেঙে যায়, তখন কিন্তু ওই শিশুগুলা খুব বিপর্যয়ের মুখে পড়ে। এরা কিন্তু হয়তো দেখা যাচ্ছে বাপ নাই, নিখোঁজ হয়ে গেছে, মাকে ফেলে চলে গেছে, এবং মা হয়তো একা একা কাজ করছে, এখন বাচ্চাগুলিকে সামাল দিতে পারছে না। তখন বাচ্চারা যার যার মতো ছুটে যায়। তখন কিন্তু ওই ফুল বিক্রি করছে, করছে, ওই পথ শিশু হয়ে যায়। কোথায় যায়, মাও এক সময় দেখা যায় যে হয়তো অন্য জায়গায় বিয়ে করছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সামাজিক সমস্যাগুলো থেকেই যাচ্ছে, এবং এটা শহরে কিন্তু খুব বেশি হয়। এই বিবাহ বিচ্ছেদ বা বউকে ছেড়ে চলে যাওয়া, এবং এইসব কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে ভালনারেবিলিটি শিকার হয় শিশুরা যাতে তখন কোনো আর গার্জিয়ান থাকে না, তখন এই শিশুগুলাকেই কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে। অপরাধ প্রবণতা অনেক বেড়ে গেছে, খুন খারাপি বাড়ছে। এগুলো কিন্তু এইসব ক্লাস থেকেই কিন্তু অনেকে এই যে ভাড়াটিয়া খুনি যেগুলো বলছি আমরা, এরা কিন্তু কেউ না কেউ শিশু ছিল, এবং এরা কিন্তু বড় হয়ে এইসব অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে। ঢাকা শহরে আমাদের অনুমানে 1,04,000 শিশু আছে। সব শিশুকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। সেটা না করলে কিন্তু আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না। আমরা জানি না এর শেষ কোথায় এর মুক্তি। তবে আপনি আমরা অনেকেই পারি সহানুভূতির হাতটুকু বাড়িয়ে দিতে, ভালোবাসতে পারিয়ে দে, কাছে টানতে পারি। কঠিন জীবনের কড়া লাগাতের ভেতর থেকেও হয়তো পেতে পারে একটু ভালোবাসা আপনার আমার কাছ থেকে।